শেখ হাসিনা আসলে আমার কাছে মনে হয় লাভের চেয়ে লোকসান বেশি হবে আমাদের। আমি গ্যাসও পাবো না, বিল দিব, বিদ্যুৎ পাবো না, বিল দিব, ওভার চার্জ দিব, 40% ক্যাপাসিটি চার্জ দিবেন, ওদেরকে এত ভয় কেন? ফখরুল ইসলাম আলমগীর জোরালো কণ্ঠে বলেছে নির্বাচিত সরকার আসলে কোনো সংকট থাকবে না। অনির্বাচিত সরকারের সময় 250 আন্দোলন দেখছি, এই সরকার আসার পর কোনো আন্দোলনও নাই, সব সংকট কেটে যাবে নির্বাচনের পর। তাহলে কি নির্বাচনের পর আমরা সঠিক লোক চুজ করিনি? বিএনপি নেতারাই বলেছেন যে বিদ্যুতের সাথে কেন তারা এইভাবে বলেছে যে রাশি খুব একটা ভালো না বিএনপির, এটা কেমন করে এটার ঘাড়ে আসেই একটা। তো একটু শুনতে চাই। না, গ্যাস এবং বিদ্যুৎ দুইটা জিনিস কিন্তু একটার সাথে আর একটা মারাত্মকভাবে জড়িত। বেসিক্যালি তো বিদ্যুতের সংকট আমাদের নাই যদি ঠিক মতন সব উৎপাদনে যায়, কিন্তু গ্যাসের কারণেই এটা হচ্ছে। আমাদের যে প্ল্যান্টগুলো হইছে বিদ্যুৎ তৈরির, মূলত গ্যাস ভিত্তিক, মূলত কয়লা ভিত্তিক আছে, গ্যাস ভিত্তিক আছে, ইলেকট্রিসিটি ভিত্তিক, নানান ভিত্তিক থাকে, ফার্নেস অয়েল ভিত্তিক আছে। কিন্তু আমরা গত 15 বছরে বিগত সরকার যেগুলো করছে মেইনলি গ্যাস ভিত্তিক করছে। এখন গ্যাস ভিত্তিক করতে হলে আপনাদের সব মেইনলি আমদানি নির্ভর এটার উপরে। কিন্তু আমার নিজস্ব গ্যাস ফিল্ড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কাজ করা উচিত ছিল, কোনো কাজ করে নাই আমাদের জানা মতে। ওই যেটা বলল দুদু ভাই, এটা পিসের সরকারের কথা বলতেছি। এখন আপনি মনে করেন সেইটা তো রইলই, সেই সংকট তো আছেই। তা সত্ত্বেও ওই অবস্থার মধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা ঠিক এই জিনিসটা ফেস করি নাই। আমি বলবো না যে বিদ্যুতের অন্ত ছিল না, কিন্তু যেই ক্রাইসিসটা এই মুহূর্তে আমরা গেলাম এই জিনিসটা ছিল না। সেটা হয় নাই, যেহেতু টার্মিনালে ভাসমান টার্মিনালে একটি টার্মিনালে একটা দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে আছে। আচ্ছা, সেটা রিপেয়ারের জন্য এটাও কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা, ম্যানেজমেন্টের ব্যর্থতা। আপনি এলজিপি আসলো, এলএনজি আসলো, কিন্তু আপনি ভিড়াইতে পারতেছেন না, আনলোড করতে পারতেছেন না। কথাটা তো সুন্দর না। আপনি একটা রাষ্ট্র চালাবেন, সেটার জন্য আমরা এখন বাণিজ্য মন্ত্রী না অর্থমন্ত্রী কে বললো, বাণিজ্য 2 বছর মতো সময় লাগবে। ভাই আপনি এটা বললে তো পার পাবেন না। আপনার থাকলেই আপনার বাসায় তো এই ঘাটতিটা হবে না। আপনি আপনার বাসায় বইলে দেখেন না যে 3 দিন খাবার পাবেন না, আপনি সার্ভাইভ করবেন কিভাবে? না, তাহলে সে কি বলবে যে আমি বলি গ্যাস উত্তোলন করে আমরা মানে আগামী রোববার থেকে শেষ করে দিব। আমাদের তো বেসিক প্রবলেম কিন্তু এইগুলির চেয়েও আপনি ভালো করে লক্ষ্য করে দেবেন, ঘুরে ফিরে কিন্তু জিনিস আপনার যাই থাক না সবসময় বাড়তি টাকা দরকার। আপনার টাকা একটা বিরাট ফ্যাক্টর। আপনি দেখেন আমার বিদ্যুৎ থেকে কেন্দ্র থেকে বিদ্যুৎ পাবো না, কিন্তু তাদের ক্যাপাসিটি চার্জ আমার দিতে হবে। এবং বিদ্যুতের যে রেট ধরছে, যে কালেকশন হয়, তার থেকে স্টেট 40% টাকা চলে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ হিসাবে। না, এটা তো উত্তরাধিকার সূত্রে বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে গত আওয়ামী সরকার আমি সেটাই তো বলতেছি, চুক্তি করে রেখেছে। আপনি বললে তো হবে না, আমাকে তো বলতে দিতে হবে। 40% আমার ক্যাপাসিটি চার্জ হিসেবে দিতে হবে। আপনি জনগণকে যদি বইলে রাখেন যে 2 বছর অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভালো কথা। একইভাবে যারা ক্যাপাসিটি চার্জ নেয় তাদেরকে একটু ধৈর্য ধরতে বলেন না কেন? তাদের কি ধৈর্য ধরতে? আমরা দিতে পারবো না, এখন আমরা দিতে পারবো না আপাতত। আপনি চুক্তি করেছেন? চুক্তি করি, তাতে কি হয়েছে? আপনি তো রাষ্ট্রটা চালাবেন নাকি রাষ্ট্রটা চালাবেন না? আপনি আমার বিদ্যুৎ দিবেন না, আপনার ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য আমার কাছে টাকা নিবেন বাড়তি, নিয়ে 40% তাদের পরিশোধ করবেন। জনগণ পাবে কি? আপনি তো ভাই জনগণের সাথে নিয়ে থাকতে হবে। আপনি যদি মনে করেন সত্য কথা বললেন ক্ষমতায় এসে, আপনি থাকবেন কিভাবে? আপনার এই প্রবলেমগুলোর জন্য কোনো আন্দোলন লাগবে না তো। আমি একটা তর্কের খাতিরে কথা বলছি। ধরেন আমি গ্যাস পাচ্ছি না, আমি গ্যাসের বিল দেবো, ফিক্স না গ্যাসের বিল, সে যেখানে কার্ড আছে নাহলে 1000 কত টাকা দিতে হয়, ওকে, আমি ওই জায়গায় থাকি, 1080 টাকা দিতে হয়। আমি গ্যাস পাবো না, বিল দিব। গ্যাস নাই অলরেডি, আপনি বিল নিচ্ছেন, তো আপনি বলেন যে আমার বিলটা নিবেন না। বিদ্যুৎ দিচ্ছেন না, বিদ্যুতের রেট বাড়াচ্ছেন। এটার মানে হচ্ছে কি, আমার যদি ক্যাপাসিটির বাইরে চলে যায় আমি গ্যাস বিল দিতে পারতেছি না। ফর এক্সাম্পল, গ্যাস নেই, আপনি লাইনটা কাইটে দেন, দিলেন, আমি তর্কের খাতিরে বলতেছি, বিদ্যুৎ দিতে পারতেছি না, বিদ্যুৎ লাইন কাইটে দেন, আপনি চলবেন কিভাবে? আমার লাইন কেটে দিবেন, আমার গ্যাস লাইন কাটেন, বিদ্যুৎ সব কাটেন, আমি অন্ধকারে থাকি, কোনো সমস্যা নাই, আপনি চলবেন কিভাবে? রাষ্ট্রটা চলবে কিভাবে?
কাজে আপনি বইলেই তো পার পাবেন না। যেহেতু এই সরকার নির্বাচনের আগে বলছে, ফখরুল ইসলাম আলমগীর জোরালো কণ্ঠে বলেছে নির্বাচিত সরকার আসলে কোনো সংকট থাকবে না। অনির্বাচিত সরকারের সময় 250 আন্দোলন দেখছি, এই সরকার আসার পর কোনো আন্দোলনও নাই, সব সংকট কেটে যাবে নির্বাচনের পর। তাহলে কি নির্বাচনের পর আমরা সঠিক লোক চুজ করিনি? আবার কি নির্বাচন চাইবো আমরা? নির্বাচনই যদি সংকট সমাধান রাস্তা হয় তো নির্বাচন তো হইল, এরপরে একদিন দুদিন, অলরেডি 6 মাস গেল, আপনি এখন বলতেছেন আরো 2 বছর লাগবে। না, সেটা তো বলছে যে গ্যাসের যে গ্যাস বাপেক্স থেকে গ্যাস, নতুন গ্যাস কূপ খনন করা, সেগুলো উত্তোলন করা, সেটার থেকে রেজাল্ট পাওয়া, এই সময়টা তো আসলে লাগবেই। এই 2 বছর কি বসে থাকবেন আপনি? না, ব্যবস্থা নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা হবে। তাহলে তো আলাপ করে লাভটা কি এখানে? অন্য কোনো ব্যবস্থা হবে কি? ব্যবস্থাটা কি? জাতিকে বলেন আমার গ্যাস বিল নিয়েন না, আমি গ্যাসও পাবো না বিল দিব, বিদ্যুৎ পাবো না বিল দিব, ওভার চার্জ দিব, 40% ক্যাপাসিটি চার্জ দিবেন। ওদেরকে এত ভয় কেন? আপনি আগে দেশ বাঁচান, দেশ জনগণের সাথে আসেন, ক্যাপাসিটি চার্জ দিব না ফর এক্সাম্পল, দেখি কি হয়। দেশের জনগণ আপনার সাথে থাকবে। আমার মনে হয় আপনার বক্তব্য ক্লিয়ার। আমি আপনি কার উপরে ডিপেন্ড করতেছেন? জনগণের উপরে, না ক্যাপাসিটি চার্জ যাদেরকে দেন তাদেরকে আপনি সংকোচ করতেছেন? আগে জনগণ, নিশ্চয়ই সবার আগে জনগণ। জনগণ আপনার সাথে থাকলে কিসের ক্যাপাসিটি চার্জ? আমি বিদ্যুৎ পাই না, ঠিক আছে, আমার সংকট, আমার টাকা নাই, তুমি নিবা না ক্যাপাসিটি চার্জ, 6 মাস অপেক্ষা করো। জনাব শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি অনেক কথা বলেছেন, অনেক বিষয় এসছে। এই বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে আপনি বলবেন। আমি পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে দিয়ে রাখছি। আজকে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছেন, ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত। কেন তারা এই সিদ্ধান্ত আসছে, এই নিউজে সেটা উল্লেখ করেছেন এবং তারা এটি বলেছেন যে এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। 2013 সালে দ্বিপাক্ষীয় বন্দি বিনিময় চুক্তি এবং 1962 সালের প্রত্যর্পণ আইন, ভারতীয় প্রত্যর্পণ আইন অনুসারে পালিয়ে আসা অপরাধীর বিষয়ে যা বলা আছে, সেখানে ভারতের কোর্টের ইচ্ছা করলে সে পররাষ্ট্র মন্ত্রণালয় সিপিবি একটি উইং, সেই উইং এই জিনিসটা নিতে পারে, অর্থাৎ আদালতের মতামত নিতে পারে এবং সেক্ষেত্রে এটা ভারতীয় সরকারের হাতে আর নাই, এরকম একটি রিপোর্ট তারা করেছে। এই বিষয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। দিস ইজ ভারত। তো আমি আগে একটু ওই জ্বালানি বিষয়ে একটু কথা বলি, বেশি না। প্রথম কথা হচ্ছে যে বর্তমান সরকারের অর্থমন্ত্রী কিন্তু সত্যটাই উচ্চারণ করেছে, সেটা কিন্তু রাগঢাক করে কিছু বলেননি। সব ঠিক আছে, একটু সামান্য সমস্যা আছে, এটা আমরা দেখছি এমন না, কিন্তু তিনি পরিষ্কার করে গত সরকারের প্রসঙ্গ বলেননি বটে, কিন্তু সমস্যাটা ওই জায়গায় সৃষ্টি হয়েছে। গত সরকার মানে ডক্টর ইউনূস সাহেবও কিছু করেনি, শেখ হাসিনা বা ডক্টর ইউনূস ওইভাবে এই মীমাংসাগুলো হয় নাই। যেগুলো ধারাবাহিকভাবে হাতের মধ্যে ছিল সেটা দিয়ে 18 মাস চালিয়ে দিয়েছেন। কিন্তু এটা আমদানি নির্ভর যদি থাকে এই সেক্টরটা, জ্বালানিটা, ব্যবসায়ী সম্প্রদায়ের, আমি খোলামেলায় বলি, তারা হয়তো অখুশি হবে, তাদের লাভ হবে, জনগণ ভুগবে। এটাকে রাষ্ট্রীয়ভাবে আবার একটা প্রসঙ্গ সামনে নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যে বেসরকারি খাতে এটা দেওয়া যায়, হ্যাঁ, দিয়ে দেওয়ার যায় কিনা। আমি বলবো এটা হবে আরেকটা প্রশ্নবোধক অবস্থা, মানে যেখানে সরকারি এটা মানে নির্ভর করছেন, সেখানে জনগণ এই জ্বালানি খাতটাকে, এত একটা গুরুত্বপূর্ণ বিষয় জ্বালানি গ্যাস, এটাকে বেসরকারি মানে এটা আমার বিবেচনা, ব্যক্তিগতভাবে বলেন, এটা দলীয় ব্যাপার না, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এইটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে বা পেশাজীবীদের মধ্যে রাজনৈতিক ব্যাপারে, তারপরে এই ব্যাপারে যদি করতে হয় সিদ্ধান্তটা, তারপরে ঠাস করে এটা সিদ্ধান্ত নেওয়ার মতো ঘটনা না। আর জ্বালানিকে মীমাংসার যোগ্য না করতে পারলে আমাদের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। কলকারখানা, যেটা ইতিমধ্যে আপনি বলেছেন যে বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে, কিন্তু সরকারের উদ্যোগ আছে বন্ধ কলকারখানা ওপেন করা, যাতে সেখানে মানে আমাদের কর্মীরা চাকরি পায়, যারা ছিলেন তারা আবার ওই কাজটা পায়, শ্রমিকরা সেখানে যেতে পারে। কিন্তু এই খাতটা যদি জ্বালানি মানে নির্ভর হয়ে থাকে, মানে কলকারখানা,
সে জ্বালানি ঠিক না করলে তো ওইগুলো ঠিক হবে না। না না, কিন্তু দুদু ভাই, যখন আপনি একটি খুব দায়িত্বশীল পর্যায়ের থেকে যদি সত্যি কথাই বলছেন, ঠিক আছে, কিন্তু 2 বছরের কথা যখন আমি শুনি না, না, তখন 2 একজন বছরে- গ্রাহক, না, না, এইটা আমার মনে তো অনেক না, না, তখন- 2 বছরে উনি আলটিমেট বলছেন, কিন্তু এমার্জেন্সি বলে কিছু কথা আছে। জি, মানে আপনার কাজ চলছে, আপনি তার মধ্যে ব্যবস্থাও নিচ্ছেন, আপনি একের সব ব্যবস্থা নেওয়ার পরে ওপেন করবেন, এটাও হতে পারে, কিন্তু তাহলে তো 2 বছর অনেক অনেক কর্মী টিকেও থাকতে পারে না, অনেক সংসার ধ্বংস হয়ে যাবে। সেই জন্যে অতীতে যাই ঘটুক না কেন, বর্তমান নির্বাচিত সরকারে মানে জোরে সোরে আমার বিবেচনায় এই কাজটা নিতে হবে। এবং আমি নিশ্চিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকল ক্ষেত্রে কিন্তু নিজে এগুলো দেখছেন, বিশেষ করে মানুষের বেকার সমস্যা, এই বিষয়গুলো তিনি নিশ্চয়ই এটা সিরিয়াসলি ভাববেন বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয় যে প্রশ্নটা ভারতের, এটা আমি শুরুতেই বললাম, দিস ইজ ইন্ডিয়া, সেটি হচ্ছে 2 বছর বসিয়ে বসিয়ে উনি কি জেলে রাখছিলেন অপরাধী হিসাবে? না না, সেই দেশে তো কোনো অপরাধ করেন নাই উনি। না, না, এই দেশে করছে তো, তাহলে ওই দেশে কেন আপনি কোর্টে নিয়ে যাচ্ছেন তাকে পাঠানোর ব্যাপার নিয়ে? না, কোর্টে নিয়ে যাচ্ছে বলা হচ্ছে ওই পত্রিকার বরাত অনুযায়ী, আমি না, না, জানি না, না। না, আমিও ওই জায়গাটায় বলছি, আপনি এটা যেদিন গেছে তার পরের দিনই বলতে পারতেন, তারপরের দিন বলতে পারতেন। 2 বছর লাগলো। আমার পাশে তো আইনজীবী রয়েছেন, রাজ্জাকি ভাই তো আছে। আইন আদালত এটা বলছে না, এটা রাজনৈতিক নেতৃত্ব বলছে। উনি আইন আদালতের কাছেও যান নাই, সরকারও যায় নাই। তার মানে আরেকটা চ্যাপ্টার ওপেন করতে চাচ্ছে তারা, কি করে আরো সময় মানে বাড়ানো যায় লম্বা। আমার কাছে সেটা প্রশ্ন না। শেখ হাসিনা আমাদের দেশে ক্রিমিনাল হোক, নেত্রী হোক, সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হোক, যাই হোক, সে তো এই দেশের। সেই সময় উনি নিজের জীবন বাঁচানোর জন্য ওই দেশে গেছেন, ওই দেশ তারকে আশ্রয় দিছে, ঠিক আছে। এখন তো সেই পরিস্থিতি নাই, আনলে ফাঁসি হয়ে যাবে, এটা কে বলছে? আইন আদালত আছে না, না? ফাঁসি তো ওনার, না, না, আইন আদালত দণ্ড আছে তো না? হয়েছে, না, না, ফাঁসি। না, না, আমি আপনার এই জন্যই বলছি যে এখানে উনি আসবেন, তাকে আইনের আওতায় নেওয়া হবে, আইন তাকে আপিল করতে সুযোগ দিবে কিনা এটা কোর্টের ব্যাপার। তো সেটা আমার আইনজীবী এখানে আছেন, তিনিও ভালো বলতে পারবেন। যদি না হয়, যদি না হন, তাহলে পরে তাকে তো ফাঁসিতে ঝুলতে হবে। আমরা তো কোনো রকম দেশ বিরোধী, মানুষ হত্যা কোনো কিছুই করি নাই। একাধিক মামলা না, একাধিকবার জেলে গেছি, দিনের পর দিন জেলে থাকছি। আমি তো 2.5 বছর জেল খাটছি। সরকারের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, সরকার উৎখাত হ্যাঁ, করার সরকারের ষড়যন্ত্র বিরুদ্ধে করছেন। গণতান্ত্রিক ভাবে যে কেউ বলতে পারে, যে কেউ তার প্রোটেস্ট করতে পারে, যে কেউ। আমার নেত্রী 6 বছর ধরে জেলে রাখা হয়েছিল মিথ্যা মামলায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের এমন কোনো মহাসচিব সহ এমন কোনো নেতা বা কর্মী নাই যার বিরুদ্ধে মামলা এবং জেলে নেওয়া হয়নি। মহাসচিবের সঙ্গে আমি 4-5 বার থাকছি। তো তিনি অসুস্থ, বয়স্ক মানুষ, এই যে বিবেচনায় রাখেন। এই যে অর্থমন্ত্রীর কথা বললেন, আমি প্রশ্নমত, উনিও জেলে ছিলেন, কে জেলে ছিল না? তো আজকে উনি ওখানে আসেন, জেলে না, রাষ্ট্রীয় অতিথি হিসাবে আছেন। এই কথাটা একাধিকবার ভারতীয় সরকার রয়েছে। তো রাষ্ট্র যখন ফেরত দেওয়ার কথা উঠলো, তখন আইন কাজ করলো। এতদিন তো উনি রাষ্ট্রীয় অতিথি ছিলেন। তো রাষ্ট্রীয় অতিথি ছিলেন, আবার তার দেশে নিয়ে এসে পৌঁছায় দেবেন। এখান থেকে যেমন হেলিকপ্টার গেছে, হেলিকপ্টার নিয়ে পৌঁছে দেবেন, নাহলে বলবে যে আমাদের সরকারকে নিয়ে আসবে। কিন্তু এখানে যে কথাগুলো ওনারা বলছেন, সবগুলো আছে প্যাচ লাগানো, সবগুলো আছে মানে তাদের কাছে রেখে দেওয়া, এখানে প্রত্যাবর্তন। সেটা তো একটা জিনিস গেল, এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমি ওইটা একটু শুনে আসি, তারপরে আমার মনে হয় আপনার কাছে আবার সেই প্রশ্নটা জানবো। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, এই আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার একটা যে আমরা দেখতে পাচ্ছি, যেটা দুদু ভাই বলছিলেন, আর একটা প্যাচ লাগানো, আপনার কি মনে হয়? না, আপনি তো এখানে দুটো আইনের কথা বলছেন। আমি বলি নাই, ওদের দেশের আইন। ওইটা আপনি উল্লেখ করছেন। 1962 একটা আইন, জি, আর 2013 একটা আইন আমাদের আছে। 2013 যে আইনটা হয়েছে সেটা হলো দ্বিপাক্ষিক, সেটা হলো বন্দি বিনিময়। জি, অর্থাৎ তার দেশের কোনো ব্যক্তি মানে বন্দি থাকে, যে তাদের জন্য ওয়ান্টেড, তাকে বিনিময় করব। আমার কোনো আসামি যদি ওইখানে বন্দি থাকে, আমার কোনো ব্যক্তি যে আমার কাছে আসামি ওইখানে বন্দি, ওয়ান্টেড হইলে সে দিবে। এটা হলো 2013।
মোটা দাগে মোটা দাগে। আরো কিছু আরো জিনিস আছে, আছে। মোটা। আর 1962 যেটা বলছে, সে পালায় যদি কেউ যায় ওখানে, আচ্ছা, তাহলে প্রথম আপনাকে ডিসাইড করতে হবে শেখ হাসিনা ওখানে গেল কিভাবে। এই জায়গাটা অবশ্যই আপনাকে আসতে হবে, কারণ আমরা জানি যে শেখ হাসিনা যখন যান দেশ থেকে, উনি পলাতক না ক্ষমতা ছাড়ছে কিভাবে সেটা আমি ব্যাখ্যা আমি যাচ্ছি না, ওটা অন্য চ্যাপ্টার। বাট উনি যাচ্ছেন যখন, তখন কিন্তু দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে। আমার একটা এয়ারফোর্সের ফ্লাইট, বিমান, যুদ্ধ জাহাজ যখন আমার আকাশসীমা ক্রস করবে, অনুমতি ছাড়া যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে অনুমতি নিছে, অনুমতি নিছে কে? বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভাল, যারাই থাকুক তৎকালীন, প্লাস ওই দেশে যারা সংশ্লিষ্ট, যেটা ওখানকার আর্মি হোক, ওখানকার রাজনীতিবিদ হোক, ওখানকার জয়শঙ্কর সাহেব হোক, কারণ জয়শঙ্কর সাহেব বলছেন অলরেডি, বারবার অনুমতি চাইছে, ফাইনালি আমরা তখন। তার মানে কি? তিনি কিন্তু ওই হিসাব করলে দুই দেশের সাথে সমঝোতা করে তারপরে গেছেন। তাহলে বৈধ যাওয়া, তাহলে পালিয়ে যাওয়া না, বৈধ যাওয়া। এখন যদি বৈধ যাওয়া হয়ে থাকে, বৈধ যাওয়া হয়ে থাকলে 1962 আওতায় আপনি তারা কিভাবে আনবেন? তাকে আদালতে কেন নিবেন? এইবার আসেন, এটা বৈধ যদি হয়। আর যদি 2013-তে আসি, সে তো ওই দেশে বন্দি না, কারণ বন্দি থাকলে তো আমরা জানতাম যে উনি গ্রেফতার। না, বন্দি তো তারা বলছেও না। তাহলে আমরা চাইতাম বন্দি। যিনি বন্দি না কিন্তু পালায় যান নাই, না পালায় গেলে 1962-তে কেমনে আনবেন? যদি বন্দি না থাকেন 2013-তে কেমনে আনবেন? 3, যদি সমঝোতার ভিত্তিতে যে থাকে, আমি তাকে চাইবো কেমনে? 4, যদি এই সমঝোতার ভিতরে যারা আলাপ করছে আমার দেশের যে পার্ট, ওই পার্টের বিচার তো আমি করতে পারবো না, আমি আমার পার্টের কথা বলতেছি। আমার পার্টের যারা সম্পৃক্ত ছিল সমঝোতা করার নামে, তারা যদি সেটা বৈধভাবে করে থাকে, রাইট থেকে থাকে, কৈফিয়ত দেখ যে আমরা বৈধভাবে করছি। আর যদি অবৈধভাবে করে থাকে, তাহলে তাদেরকেই তো ইন্টারোগেট করা দরকার, তাদেরকেই তো তদন্তের আওতায় আনা দরকার। সুতরাং প্রশ্নগুলো তো সঠিক। আপনি শেখ হাসিনাকে আগে নির্ধারণ করতে উনি পালিয়ে গেছে, ভারতের কাছে পালিয়ে যাওয়া লোক কিনা। না, এখন আপনাকে আইনের জটিলতাটা না, ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু আমি একটা জিনিস জাস্ট তর্কের খাতিরে বা জানার জন্য যদি আমি বলি, আপনি যেহেতু আইনের মানুষ, যদি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলতে চান এই কথা যে ওনাকে যে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, এটা শেখ হাসিনা জানতেন না। শেখ হাসিনা তো আমার সাবজেক্ট না। তাহলে প্লেনের ভিতরে কি আছে সেটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট আমার তো একটা বিমান বাহিনীর ফ্লাইট যাচ্ছে, তাহলে ওই দেশে তো সমঝোতা করে গেছে। আপনি তো ওইটাকে অ্যালাউ করে নাই, তো একটা দেশ তো অ্যালাউ করবে না। আমার সেটি করলো, কিন্তু যদি অ্যালাউ করলে যিনি সাবজেক্ট জানে তারা যে এটার ভিতরে শেখ হাসিনা আছেন, তারা অ্যালাউ করছেন। আর আমরা সমঝোতা, আমরা এখান থেকে আলাপ করছি, দুই পক্ষ তো আলাপ হইছে। আইনের দৃষ্টিকোণ থেকে আমাকে জোর করে নেওয়া হয়ে গেছে বা অথবা আমার অজ্ঞাতে নেওয়া হয়েছে, এর দ্বারা কি আইনের কোনো আমি কিছু পাবো কিনা? সেটা তো আপনি ভিন্ন চ্যাপ্টার ওপেন করলেন, যে শেখ হাসিনা যদি ওপিনিয়ন দেয় যে আমাকে জোরপূর্বক নিয়ে আসছে কিংবা আমাকে না বইলে নিয়ে আসছে, সেটা তো আরেকটা চার্জেস আছে। আমি বলছি ইন্ডিয়ান এক্সপ্রেস যে কথাগুলো বলছে তার আলোকে শেখ হাসিনা সেটা বলুক, হ্যাঁ আমাকে ধরে নিয়ে আসছে আমি জানি না, বলে নাই, তখন পর্যন্ত আমরা এই স্টেটমেন্ট তো পাইনি। বলুক, সে বললে পর আরেকটা অধ্যায় ওপেন হবে, সেটা তো আরেক চ্যাপ্টার। আমরা আলোচনা করলাম ইন্ডিয়ান এক্সপ্রেস যা প্রকাশ করছে সেটা। আপনি 1962-তে ফালাইতে হইলে তাকে আনতে, যে সে ওখানে পলাতক হিসাবে পালায়ে গেছে, কিন্তু পালায় যায় নাই। জয়শঙ্কর সাহেবের স্টেটমেন্ট আছে, আমার দেশের সরকারের স্টেটমেন্ট আছে, দুই দেশ আলোচনা করে তাকে পৌঁছেছে। আপনি একটা সামরিক বাহিনীর একটা প্লেন আরেক দেশ ক্রস করতে পারবে না উইদাউট দেয়ার ক্লিয়ারেন্স। আচ্ছা, আমি এই প্রসঙ্গের সংশ্লিষ্ট আরেকটু বিষয় একটু যাই, এটার সাথে রিলেভেন্ট। সেটা হলো যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনাব শহীদুল করিম জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নাই। উনি আরও কিছু বিষয় বলেছে, শেখ হাসিনার প্রসঙ্গে এসছেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি এসছেন, সব কিছু মিলে তো আপনার কি আমরা যদি বলি, এবং এর এমন একটি প্রেক্ষাপটে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের ভারত সফরের বিষয়টিও আলোচিত হচ্ছে। আপনার কাছে একটু শুনতে চাই এই বিশ্লেষণ, যে শেখ হাসিনার প্রত্যাপন, ফিরিয়ে দেওয়া, হাদির বন্দীদের ফিরিয়ে দেওয়া, সব কিছু নিয়ে কি তারেক রহমানের ভারত সফরের বিষয়টি আসবে না কি? এখানে কিন্তু মোটা দাগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুখপাত্র যেটা বলেছেন সেটা হচ্ছে এই অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ ভারতকে, যে জনাব
তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশ, তিনি যেতে আগ্রহী, কিন্তু অনুকূল পরিবেশ, আপনি যে দুটো প্রসঙ্গ উত্থাপন করেন সেটা আলোচনা হয়েছে। এটা ভালোভাবেই মানে ভারতের হাতে আছে শেখ হাসিনা, তাদেরকে বলতে হবে দিবে কি দিবে না। ব্যবস্থা নিচ্ছেন, কোর্টে নিয়ে গেলেন, এখন সর্বশেষ কোর্টে নিয়ে গেলেন, মানে এটা সরকারের হাতে নাই। তো এটা তো মানে কূটনীতি সুলভ প্যাচ লাগানো, আমার বাংলা ভাষায় যেটা বলে প্যাচ লাগানো। আর আইনগত দিক থেকে রাজ্যকে ভাই অনেকগুলো জিনিস এখানে কিন্তু পরিষ্কার করছে আইনগত দিক থেকে। আর আমি রাজনৈতিক বিবেচনায় মনে করি যে আমরা যখন একটা জিনিস স্বচ্ছ আছে কিন্তু আমি এটাকে স্বচ্ছ রাখবো না মনে করি, তখন অনেকগুলো জিনিস সামনে নিয়ে আসে, এটা ভারত করেছে। আর হাদি সাহেব, যে হাদি আমাদের ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারাও কিন্তু ওখানেই পালিয়ে আছে এবং ভারত তাদেরকে গ্রেপ্তারও করছে, রাইট, জেলেও আছে। তো সেই জিনিসটাও যদি, যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা শেখ মুজিব সাহেবের কন্যা, শেখ হাসিনা বড় মাপের মানুষ, আপনি লক্ষ্য করবেন। কিন্তু এই জন্যই বিষয়টা এখন জটিলতার মধ্যে আটকে আছে। হাদি হত্যার বিষয়টি একটা খুনি স্বীকার করলেন, তারপরেও আপনি পাঠালেন না, তার মানে এখানে বিষয়টি হাদি বা শেখ হাসিনা না, তারা এটা নিয়ে একটা বার্গেনিং করার একটা পরিস্থিতিতে থাকতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। এটা ব্যক্তিগত অভিমত আমার। জি, আচ্ছা দুদু ভাই, আরেকটা বিষয় আমি যদি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হলো শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন যে উনি ডিসেম্বরে আসবেন। তো তার এই আশাটার কি আমরা অপেক্ষা করতে পারি না, যে আসুক? মানে আসুক, তারপরে কি হিন্দিতে যাবো? হ্যাঁ, না না না, সেটা বলি না। আমি বলছি যে আমরা কি এই যে এই আশা নিয়ে আমাদের সরকার অথবা আপনার দল কি কোনো, আমার দল, আমার সরকার ফেরত চায় কিনা সেটাও তো বুঝতে হবে। মানে ভীত সন্ত্রস্ত যে শব্দটা আপনি বললেন, উচ্চারণ করলেন, জনগণ একজন খুনির যদি মানে নিখোঁজ থাকতো তাহলে আলাদা কথা। এখানে গণহত্যার সঙ্গে তিনি সম্পৃক্ত, হাজার হাজার কোটি টাকা মানুষের সম্পদ তিনি পাচার করছেন। এই মোটা দাগের দুইটা ঘটনা, যেটা জাতিসংঘ পর্যন্ত তদন্ত করে একটা সংখ্যা উল্লেখ করছে। তো এর সঙ্গে সে যুক্ত। তো সেই যুক্ত মানে দেশের জনগণ চায় একটা খুনিকে ফেরত পাঠাক ভারত, আর মানে তাদের টাকা যেন বিশ্বের থেকে যেখানেই পাচার করুক সেটা ফেরত আনা হয়। তাদের নামেই তো তাদের টাকা আছে সুইস ব্যাংকে, এটা বিভিন্ন মাধ্যমে আসছে। প্রশ্ন হচ্ছে যে ভারত কেন তাকে এইসব প্যাচ লাগানোর কথা, সর্বশেষ আদালতের কথা আপনি যেটা বললেন, তো কেন? সে যেটা আমার তো বন্ধু, পরীক্ষিত বন্ধু, প্রতিবেশী আপনার। শুধু প্রতিবেশী না, 71 সালে তারা নিজেরাই দাবি করে যে তারা আমাদের বন্ধু, আমরাও স্বীকার করি। তো বন্ধুর সঙ্গে বন্ধুর এই ধরনের আচরণ তো যত উপযুক্ত না। আমরা একটা খুনিকে চাচ্ছি, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে চাচ্ছি, ঠিক আছে? আমরা কি, আমার আইন আদালত, আমার আইন কি বলে সেটা তো তারপরের ব্যাপার, বিষয়টা কিন্তু তারপরের ব্যাপার। আমাদের আইন আছে, আদালত আছে, বিচারক আছে, আইনজীবী আছে, বিশেষজ্ঞ পর্যায়ের আছে, যারা ওটা পরে ফেস করবে। তাদেরও মানে এই যে আসামি হিসাবে শেখ হাসিনা, কথার কথা, তারও তো অনেক আইনজীবী আছে, কিন্তু এইগুলো কোনোটাই আপনি ফেস করতে চাচ্ছেন না। ফেস করতে মানে সে তো আইনের শাসনের প্রতি কখনো শ্রদ্ধাশীল ছিল না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই ক্রাইসিসটা ভারত এবং আমাদের যে বন্ধুত্ব, যেটা ওই যে আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না, এটা ভারতকে দায় নিতে হবে, এটা আমার কাছে মনে হয়। আমি অনুকূল পরিবেশের সাথে একটু অ্যাড করি। জি প্লিজ। আসলে অনুকূল পরিবেশটা তো আপেক্ষিক। আপেক্ষিক বলতেই ভারত সরকার কি বলবে, নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা হইলে বলবে, যদি প্রশ্ন রেজ করে, হ্যাঁ পরিবেশ অনুকূলে আছে আপনার, কোনো সন্দেহ নাই, কোনো টেনশন নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার সরকার প্রধান তো ওনার অনুকূল পরিবেশটা উনি বিবেচনায় নেবেন। উনি বিবেচনায় যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবেন
যে পরিবেশটা অনুকূল আছে কিনা, এটা তাকে স্যাটিসফাইড হইতে হবে। আপনি আমার এক জায়গায় বললেই তো আমার পরিবেশ অনুকূল কিনা আমি আপনার উপর আস্থা রাখবো কিভাবে? কারণ যেটা দুদুভাই বলল যে শেখ হাসিনা যেভাবে যাক সেটা তো বৈধ অবৈধ প্রক্রিয়া আমি আপনাকে বললাম, কিন্তু তার ইন এডিশন তার বিরুদ্ধে অলরেডি একটা মৃত্যুদণ্ড তার হয়ে আছে। কার্যকর হবে কি হবে না সেটা অন্য চ্যাপ্টার, কবে হবে না হবে সেটা হেভি ওয়েট বললেই আপনি আজকে আসলেই কালকে ঝুলিয়ে দিতে পারবেন না, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এখন অনেক অভিযোগ চলমান, সেই সব কিছু যদি আমরা মিলাই তাহলে সে ন্যাচারালি যদি ওইখানে বসে থাকে তাহলে তখন কি মনে হবে যে বিষয়টা কেমন না একটা অস্বস্তি। সেটা তো গেল, কিন্তু উনি যে আসতে চাচ্ছেন উনি যে আসতে চাচ্ছেন সেটাও তো আমাদের এক ধরনের সেটা হলো শুনেন, আপনি কারো বন্ধু হবেন বা বন্ধু হিসাবে আপনাকে যদি কেউ ট্রিট করে তখন তার ব্যাড টাইম বন্ধুর পাশে থাকতে হয়। তো শেখ হাসিনার ব্যাড টাইমে তারা তার পাশে আছে ন্যাচারালি। ইটস এ লেসন টু অল আদার পিপল, যারা এখানে আরও যারা আছে, যারা মনে করেন শেখ হাসিনার অনুসারী হয়ে শেখ হাসিনার লাইনের কাজগুলো করবেন, তাদের একটা আস্থার ব্যাপার থাকতে হবে। সেই আস্থাটা দেওয়ার জন্যই শেখ হাসিনাকে এইভাবে তাদের শেল্টার দিতে হবে, এইটাই স্বাভাবিক। আপনার কি মনে হয় উনি কি আসবেন আসলে? আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা আসবে কি আসবে না আমি বলতে পারি না, কারণ তবে যদি সে আসে তাইলে হয়তো তার কতটা নিরাপদ, যেমন আমাদের একজন উপদেষ্টাও বলছেন তার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এগুলো যদি এনশিওর করা হয়, যদি আসলে আমার কাছে মনে হয় লাভের চেয়ে লোকসান বেশি হবে আমাদের। বিশেষ করে এই সরকারের উপরে রাজনৈতিক একটা বিশ্রী চাপ পড়তে পারে। সেটা কেন বলছি আমি, হয়তো আমার কথাটা শুনলে দুদুভাই কি মনে করবে আমি জানি না, কারণ আওয়ামী লীগের কোটি কোটি কর্মী বলে, ফাইন, আমি ওই বিতর্কেও যাচ্ছি না, বাট বড় দুটো দলের একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। সুতরাং ন্যাচারালি বিএনপির যেমন জনসমর্থন আছে, আওয়ামী লীগেরও তাদের আছে। এখন দুইটা দলেরই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি, সে সব তাদের সমর্থক তা না, ডাই হার্টেড কিছু থাকে। সেটা যদি 15% করেও হয় তাহলে বিএনপিরও 15% আছে জীবন দিয়ে দিবে, আওয়ামী লীগের 15% আছে। সেই লোকগুলা কিন্তু যখনই শেখ হাসিনা ঢাকার মাটিতে পা রাখবে, আপনি সাথে সাথে তারা মানসিকভাবে রিগেইন করবে, শক্তি রিগেইন করবে। মানেই না যে কালকে সকালেই মাঠে নেমে যাবে, শক্তি রিগেইন করবে। 1, 2, 16 বছর যে প্রশাসন লালন পালন করে গেল, সেই প্রশাসনের ভিতরে বেশিরভাগ লোক শেকি হয়ে আছে, বাট প্রশাসনের লোক কিন্তু খুব জটিল পরিস্থিতিতে পড়ে নাই, কিছু গ্রেপ্তার হয়েছে। ওরা তখন কি হবে, মানসিক একটা শক্তি পাবে, উনি ফেরত যখন আসছে একটা ভরসা আছে। 3, মিডিয়া তার পক্ষে রেগুলার লেখা শুরু করবে, উনি আসছেন, এখন সরকার দেখবে, এখন মৃত্যুদণ্ড কার্যকর করার পালা, হোয়াট এভার ইট ইজ, সে কিন্তু মিডিয়ায় থাকবে। এই 3টে বিষয় যদি মিলান আপনি একত্র করে, তাইলে দেখবেন যে 30% প্রশাসনের লোক যদি ইম্পার্শিয়াল সাইলেন্ট হয়ে যায়, তাহলে দেখবেন এই 30% সরকারি কর্মকর্তার প্রভাব বিএনপি কাছ থেকে মাইনাস হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় শেখ হাসিনা ফেরত আসলে একটা রাজনৈতিক চাপ পড়বে এই সরকারের উপরে। মানে এই একটা বিষয়ে বোধহয় সবাই ঐক্যমত্য আছে আর কি, পার্লামেন্টে যারা আছে, বিশেষ করে জামাত 68 সিট পাইছে, আর মহিলা আসন নিয়ে বোধহয় 76 বা 77টা, এনসিপি 8টা 10টা আছে, এবং এই বর্তমান সরকার, 3টা শক্তি, সরকার তো ক্ষমতায় আছেই, বাকি 2টা শক্তি কোনোভাবে তার প্রেজেন্সটা হয়তো অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে আমরা তো সবাই হাইপোথেটিক্যাল আলাপ করতেছি, সেক্ষেত্রে তার ফিরে আসার মতো চিন্তা ভাবনা খুবই ক্ষীণ, ফিরে আসার বিষয়টা। আর যদি আসতে পারে ওই সমস্ত প্রক্রিয়া কইরা, তাহলে আলটিমেটলি আমি যেগুলো বলছি, এই সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য একটা অন্যতম সহায়ক শক্তি হবে সে, যদি আসতে পারে। জি ভাই, একটু শুনতে চাই। এটা তো ভেরি সিম্পল, কারণ এটা যেহেতু সচিবদের স্বার্থ ইনভলভ, সুতরাং ন্যাচারালি আমরা আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে আছি কাল ধরে। সুতরাং তারা তো এক স্টেপ বাড়াইয়ে বলবে, এবং তারা চাইবে এটা যত দ্রুত কার্যকর করা যায়। কিন্তু প্রশ্ন আমার সেটা নয়, সেখানে নয়। প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে পে স্কেল, নবম পে স্কেলে আমি দেখছি সেটা সর্বনিম্ন বেতন যেটা ধরা হয় 8,200 টাকা, সেটা হয়ে যাচ্ছে প্রায় 20,000, এবং 78,000 টাকা যে বেতনটা, সেটা হয়ে যায় প্রায় 1,60,000, অর্থাৎ 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি হবে বেতন।
আপনি ভাবেন এটা তো এই বাজেটে নাই, এবারের যে বাজেটটা হইলো সেটার ভিতর নবম পে স্কেল ধরে তো বাজেট দেওয়া হয় নাই যে তাদের এই টাকাটা দাও, অলমোস্ট ডাবল টাকা হয়ে যাবে, 90,000 কোটি টাকার কাছে প্রায় 1,80,000 কোটি টাকা হয়ে যাবে। এই টাকা আপনি কোত্থেকে দিবেন? এখন আমলারা এমন একটা জায়গায় থাকে যে তাদের স্বার্থ রক্ষার জন্য সরকার বাধ্য হয়ে যায়, কারণ 18 লক্ষ লোক সরকারি কর্মকর্তা কর্মচারী 18 কোটি লোকের নিয়ে খেলে, আর এই খেলার প্লেয়ারগুলো হইলো তার রাজনীতিবিদরা, এবং রাজনীতিবিদদের সেই ক্যাপাসিটি আমি দেখি নাই যে কন্ট্রোল করতে পারে, এখন পর্যন্ত সেরকম আমি দেখি না। কারণ বললে হয়তো আমাকে কেউ বলতে পারে আমি ছোট করে দিই, নো, আমরা কথায় কথায় বলি রাজনীতি তো সেই মেধা প্রজ্ঞা, সেই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাটা থাকতে হবে, না হলে মন্ত্রী বলে এক কথা, সচিব বলে দিল আর এক কথা। মন্ত্রী ঠিক ওই বিষয়ে আজকে বলেন না, উনি আগে অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন। আমি যে জায়গাটা আসতেছি উনি বিরোধিতা করেন, ঠিক আছে, আপনি যে বাস্তবায়নটা করবেন, আপনার টাকা দেওয়ার খাতা একটাই, সেটা হলো গভর্নমেন্ট রাজস্ব। তা আপনি যে 90,000 কোটি টাকার বেতন, বাৎসরিক বেতন 1,80,000 কোটি টাকা করে ফেলবেন, এই টাকাটা নিবেন কার কাছ থেকে? আমার কাছ থেকে। আপনার কি রাইট আছে যে 18 লক্ষ লোকের টাকা দেওয়ার জন্য 100 থেকে 140% বাড়াইয়া আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন? আমার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি এরা কি ভয় পাচ্ছেন? স্ট্রেট কেন বলেন না দেশের এই অবস্থায় নো পে স্কেল? এই ক্ষমতা থাকতে হবে সরকারের, এই গার্ডস থাকতে হবে। আপনি তো তুলু করলে হবে না। আপনি যেমন জনগণকে বলে ফেলেন 2 বছর পরে আমরা এটা করবো বা 6 মাস এটা হবে, স্ট্রেট বলে দেন। আপনাকে বিবেচনায় নিতে হবে দেশের পরিস্থিতি কি। আজকে আপনার পে স্কেল বাড়াই দিব, কালকে দ্রব্যমূল্য হু করে ঊর্ধ্বগতি হবে, তাহলে সাধারণ জনগণ আমার কোথায় যাবে? ভোটের বেলায় আমাকে লাগবে, আর ভোটের পরে আপনি 12টা 14টা কর্পোরেট পালবেন, আর 18 লক্ষ কর্মচারী পালবেন। রাষ্ট্র সেজন্য নয়, রাষ্ট্র কিন্তু একটা পতাকা না। আপনি বাংলাদেশের সরকার, আপনি 18 কোটি লোকের সার্ভ করবেন, 18 লক্ষ লোকের না।